জেনওডি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের গল্প বিখ্যাত ফরাসি লেখক জুলস ভার্নের লেখা ক্যাপ্টেন হ্যাটারাস, যা অনুবাদ আকারে সেবা প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয় 1984 সালে। আজ আমরা শুনব ক্যাপ্টেন হ্যাটারাসের পঞ্চম পর্ব। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বরাবরের মতো একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা মন্দ লাগা লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। শুরু করা যাক আমাদের আজকের গল্প ক্যাপ্টেন হ্যাটারাস। আলটামান বন্দুকের নলটা ফুটো দিয়ে বাইরে বের করতে এক হ্যাঁচকা টানে বন্দুকটা কেড়ে নিল ভালুকের দল। ট্রিগার টেপার কোনো সুযোগই পেলেন না তিনি। ভালুকদের আসরিক শক্তির পরিচয় পেয়ে অবাক হলেন আলটামান্ট। বাইরে ভালুকেরা টহল দিয়ে বেড়াচ্ছে, ভেতরে নিরুপায় অভিযাত্রীরা উত্তেজনায় অস্থির। বন্দুক কেড়ে নেওয়ার পর 2 ঘন্টা পার হয়ে গেছে, খিদেও পেয়েছে বেশ। জনসন খাবারের ব্যবস্থা করলো। খেয়ে দিয়ে ক্যাপ্টেন এক নতুন ফন্দি আঁটলেন। জনসনকে তিনি আগুন খোঁচাবার শিকটা তাতিয়ে লাল করতে বললেন। বুদ্ধিটা এরকম, তাতানো শিক বরাবর ফুটো দিয়ে বের করলে ভালুকরা যেই মাত্র ধরবে অমনি ছ্যাঁকা খেয়ে দিশেহারা হয়ে পড়বে, আর সেই সুযোগে বন্দুকের গুলি ছুড়বেন ক্যাপ্টেন। যেমন ভাবা তেমন কাজ। জনসন তাতানো শিকটা ফুটো দিয়ে বাইরে বের করে দিল। সঙ্গে সঙ্গে ভালুকেরা শিক চেপে ধরেই বিকট চিৎকার করে উঠল। সেই সুযোগে দ্রুম দ্রুম গর্জে উঠল বন্দুক। আবার তাতিয়ে আনা হলো শিক। বাইরে ভালুকগুলো গজরাচ্ছে। এবার ফুটো দিয়ে শিক ঢুকাতে গিয়ে দেখা গেল কিসে যেন সেটা আটকে যাচ্ছে। আলটামান বুঝে ফেললেন ব্যাপারটা। মুখ কালো হয়ে গেল তার। ভালুকেরা বরফের চাই দিয়ে ফুটো বন্ধ করেছে। এর অর্থ একটাই, ভালুকেরা দম বন্ধ করে ওদের মারতে চায়। এদিকে পালাবার রাস্তাও বন্ধ। ভালুকদের এই চতুর পরিকল্পনায় সত্যি অবাক হতে হয়। কি আশ্চর্যভাবে ওদের জব্দ হতে হচ্ছে 5টা ভালুকের কাছে। চিন্তায় পড়ে গেলেও বিপদে ভেঙে পড়ার লোক ক্যাপ্টেন হ্যাটারাস নন। তিনি অভয় দিয়ে বললেন, অত ঘাবড়াবার কিছু নেই, রাত নামুক, ছাদে ফুটো করে নেব, তাহলেই অক্সিজেনের অভাব হবে না আর। ফুটো দিয়ে প্রয়োজনে গুলিও ছোঁড়া যাবে। এত সহজে পরাজয় মেনে নেওয়া চলে না। রাত নেমে আসতেই বেল দক্ষ হাতে খুব সাবধানে ছাদ ফুটো করা শুরু করলো। এমন সময় হঠাৎ জনসন চিৎকার করে শোবার ঘরের পাহারা ছেড়ে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে সে বলল, শোবার ঘরের দেয়ালে কেমন যেন খচখচ শব্দ হচ্ছে। মনে হচ্ছে বাইরে থেকে কারা যেন বরফের দেয়াল কাটছে। নিশ্চয়ই ভালুকগুলো ধারালো নখের আঁচড়ে বরফের দেয়াল কেটে আক্রমণ করতে আসছে। ভালুকগুলোকে প্রতিরোধ করার কোনো উপায়ই ওদের জানা নেই। তার চেয়ে সরাসরি লড়ে মরাই ভালো। এক হাতে কুঠার আর অন্য হাতে ছুরি নিয়ে দেয়ালের দুপাশে ওঁত পেতে দাঁড়িয়ে রইলেন আলটামান্ট, ক্যাপ্টেন ও জনসন। আর বেল প্রস্তুত রইল বন্দুক নিয়ে। খচমচ শব্দ দেয়ালের একদম কাছে চলে এলো। উত্তেজনায় ঘরের সবাই ঘামছে। এবার দেয়ালটা একটু নড়ে উঠল। তারপরেই বরফের আস্তর ভেঙে কি যেন একটা ঘরের মেঝেতে এসে পড়ল। আলটামান্টও প্রস্তুত ছিলেন কুঠার নিয়ে। কুঠারটাকে পিঠের পিছন দিকে বাঁকিয়ে নিয়ে সজোরে নামিয়ে আনছিলেন, কিন্তু মানুষের গলা শুনে থমকে গেল তার হাত। পুরো ঘটনাটাই মাত্র 2-3 সেকেন্ডের ব্যাপার। এ কি, আমাকে মারবেন নাকি? গলাটা অতি পরিচিত এবং আকাঙ্ক্ষিত। হাতের কুঠার ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গিয়ে ডক্টরকে জড়িয়ে ধরলেন আলটামান্ট। ডক্টরকে নিজেদের মাঝে ফিরে পেয়ে অভিযাত্রীরা সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ল। জনসনের আনন্দ আর ধরে না। সে উল্লাস করে উঠল, ডক্টর যখন এসে পড়েছেন তখন আর কোনো ভাবনা নেই। এবার ভালুকগুলোকে উচিত শিক্ষা দেওয়া যাবে। ডক্টরও জনসনকে উৎসাহিত করে বললেন, অবশ্যই, মজা দেখিয়ে ছাড়বই 5টাকে। বরফ কেটে ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন ডক্টর। জনসন তাকে খেতে দিল। ডক্টর বললেন, তিনিও গুলির শব্দ শুনে টিলার উপর উঠে সবই দেখেছেন ভালুকদের তাড়া খেয়ে ক্যাপ্টেন আলটামান্ট ও বেলের প্রাণপণ ছুট। তারপর বললেন কিভাবে সুযোগ বুঝে চুপি চুপি বারুদ ঘর হয়ে প্রায় 3 ঘন্টা ছুরি দিয়ে বরফ কেটে তারপর পৌঁছলেন এই ঘরে। এবার ভালুক জব্দ করার পরিকল্পনাটা সবাইকে বুঝিয়ে দিলেন ডক্টর। সকালে একটা শিয়াল মেরেছিলেন তিনি, সেটাকে টোপ বানালেন। সারা রাত ধরে সবাই মিলে সুড়ঙ্গ কেটে পথ বানালেন বাইরের ঢাল পর্যন্ত। ডক্টর এক খাসা ফন্দি বের করেছেন। সুড়ঙ্গ কাটা যেখানে শেষ হয়েছে সেখানে সেই শিয়ালটিকে প্রায় 100 পাউন্ড বারুদের উপর ভালোভাবে বেঁধে সুড়ঙ্গের বাইরের দিকটার ছাদে তক্তা মুড়ে দিয়ে চেলা কাঠের সাহায্যে তার ঠেকনা দিয়ে রাখা হলো। আর সেই ঠেকনার উপর রইল শিয়ালটা। বারুদের সঙ্গে ইলেকট্রিক তার লাগিয়ে টেনে আনা হলো ডক্টর হাউস পর্যন্ত। বারুদ জ্বালানোর এই এক নতুন বুদ্ধি। একটা দড়ি বাঁধা খুঁটির গোড়ায়, দড়িটা বারুদ ঘর পর্যন্ত লম্বা। ওখানে জনসন অন্য প্রান্ত ধরে বসে থাকবে। দড়ি ধরে টান দিলে বরফের ছাদ ভেঙে পড়বে নিচে, আর ভালুকদের জন্য রাখা টোপ বের হয়ে আসবে খোলা আকাশের নিচে। ভালুকরা যেই মাত্র শিয়ালটার কাছে আসবে তক্ষুনি ব্যাটারির স্পার্ক দিয়ে বারুদ আগুন জ্বালাতে হবে। ব্যাস, বিস্ফোরণে উড়ে যাবে ভালুক বাবাজিরা। প্ল্যান মাফিক বারুদ ঘরে বসে দড়ি ধরে হ্যাঁচকা টান দিল জনসন। বরফের আস্তর ভেঙে নিচে পড়ে গেল। ভালুকগুলো সামনে আছড়ে পড়ল শিয়ালটা।
প্রথমে একটু হকচকিয়ে গেল, পর মুহূর্তেই ওরা ঝাঁপিয়ে পড়ল শিয়ালের ওপর। ডক্টরও মুহূর্ত মাত্র দেরি না করে ব্যাটারি সুইচ টিপে দিলেন। ব্যাস, আর যায় কোথায়! প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল দৈবদুর্গ। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল সুড়ঙ্গ। বন্দুক হাতে বাইরে ছুটে এলো অভিযাত্রীরা। 4টা ভালুকের ঝলসানো দেহখণ্ড বিখণ্ডিত হয়ে পড়ে আছে চারদিকে, আর অন্য ভালুকটা সারা দেহে আগুনের ছ্যাঁকা নিয়ে তীরবেগে পালিয়ে যাচ্ছে। ভালুকের হাত থেকে নিস্তার পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অভিযাত্রীরা। বড় বিপদের হাত থেকে নিষ্কৃতি মিলল ওদের। অধ্যায় 19। হঠাৎ করেই যেন প্রকৃতি বদলে গেল। একদিনেই তাপমাত্রা উঠে গেল শূন্য তাপাঙ্কের 15 ডিগ্রি উপরে। বরফ অল্প অল্প করে গলতে শুরু করেছে। পাখিদের কলকাকলিতে প্রাণহীন মেরু অঞ্চলে আবার প্রাণের স্পন্দন ফিরে এসেছে। নাম না জানা কত পাখি উঠছে আকাশে। জমির উপরেও দেখা যাচ্ছে অনেক মেরু প্রাণী। এমনকি নেকড়ের দলও কোথাও থেকে যেন হাজির হয়েছে। এরা কুকুরের গলার স্বর নকল করে ডাকে, আর সুযোগ পেলেই অন্য প্রাণীদের ঘাড় মটকে দেয়। জীবনধারা একদম পাল্টে গেল অভিযাত্রীদের। সারাদিন হইচই আর শিকার, তারপর ডক্টরের সুস্বাদু রান্না। বেশ কেটে গেল কটা দিন। তাপমাত্রা বেড়েই চলেছে। শীতের প্রকোপ নেই বললেই চলে। এমন সুন্দর আবহাওয়ায় সপ্তাহ 2 পার না হতেই উত্তরের হাওয়ার প্রকোপে হঠাৎ তাপমাত্রা নেমে গেল শূন্য তাপাঙ্কের 8 ডিগ্রি নিচে। হঠাৎ করেই যেন থেমে গেল পাখিদের কলকাকলি আর পশুদের হাঁকডাক। আবার বরফে ঢেকে গেল চারদিক। প্রকৃতির এই পরিবর্তনে অভিযাত্রীদের চোখে মুখে বিষাদের ছায়া নেমে এলো। আবারও শুরু হলো শীতের কষ্ট পোহানোর দিন। ডক্টর সবার মনোভাব বুঝতে পারলেন, তবু ওদের আশ্বাস দিয়ে বললেন, মন খারাপ করার কিছু নেই। প্রতি বছরই এমন হয়। 11, 12, 13ই মে বছরের এই 3 দিনে আচম্বিতে শীত ফিরে আসে। সম্ভবত এই দিনগুলিতে সূর্য পৃথিবীর মাঝে একঝাঁক গ্রহ নক্ষত্র চলে আসে, অথবা বরফ গলতে থাকায় তাপমাত্রা শুষে নিয়ে শীত ডেকে আনে। তবে মজার কথা হলো, এই শীত কিন্তু বেশি দিন থাকে না, অল্প কদিনেই চলে যায়। আবার কিছুদিনের একঘেয়েমি জীবন। ঘরে বন্দি থাকতে হলো সবাইকে। এর মাঝেই বেলের হঠাৎ ডিপথেরিয়া হলো। শুনলে অবাক লাগে। ডক্টর বেলের মুখে একটানা বরফ পুড়িয়ে দিয়ে টনসিলের ফোলা কমিয়ে দিলেন। কয়েক ঘন্টায় বরফ চিকিৎসায় সুস্থ হয়ে উঠল সে। এই অঞ্চলে কারো ডিপথেরিয়া হলে এভাবে চিকিৎসা করা হয়। বরফবন্ধী জীবন অসহ্য লাগছে সবার। আবারও আলসেমিতে পেয়ে বসেছে সবাইকে। এরই ফাঁকে একদিন সুযোগ পেয়ে ডক্টর পরপয়েজের কাঠ দিয়ে নৌকো বানাবার ব্যাপারে ক্যাপ্টেনকে রাজি করানোর চেষ্টা করলেন। প্রথমে ডক্টরের কথা শুনে ক্যাপ্টেন রেগে টং হয়ে গেলেন। ডক্টর ক্যাপ্টেনকে বোঝালেন, ক্যাপ্টেন, আপনি কিন্তু ছেলে মানুষের মতো কথা বলছেন। কাঠের কি কোনো জাত আছে? আপনার রাগ তো আল্টামন্টের উপর, কাঠের উপরও নয়। তাহলে পরপয়েজের কাঠ দিয়ে নৌকা বানাতে বাধা কোথায়? তাছাড়া আপনিও জানেন, বরফ গললেই সামনে পড়বে সমুদ্র। নৌকা ছাড়া আমরা কিছুতেই সামনে এগোতে পারবো না। ডক্টরের কথায় কিছুটা শান্ত হলেন ক্যাপ্টেন। বললেন, ওই আমেরিকানটাকে আমি একদম সহ্য করতে পারি না। ওর যা হাব ভাব, ও কি আমাদের কাঠ দেবে? সে ভাবনা আমার। আল্টামেন্টের কাছ থেকে কাঠ ব্যবহারের অনুমতি আমি নেব। ডক্টর পেয়ে গেলেন ক্যাপ্টেনের সম্মতি। আনন্দে ঝিলিক দিয়ে উঠল তার চেহারা। যাক, শেষ পর্যন্ত ক্যাপ্টেনকে রাজি করানো গেল, মনে মনে ভাবলেন তিনি। মে মাসের শেষ নাগাদ শীত কমে আসতে লাগলো। পশু পাখিরা আবার ফিরে আসা শুরু করেছে। বরফ গলা শুরু হয়েছে। নোনা জলের সঙ্গে বরফ গলা পানি মিলে বিশ্রী এক ধরনের কাদায় অভিযাত্রীদের চলার পথ দুর্গম করে তুলেছে। এই কাদার আবার বাহারি একখানা নামও রয়েছে, স্লাশ। বেল আর জনসন যথেষ্ট পরিশ্রম করে তৈরি করেছে নৌকা। টাটকা খাবারের কোনো অভাব নেই। প্রতিদিনই কিছু না কিছু শিকার করা হচ্ছে। এমনকি এই কদিনে বেশ কয়েকটা বলগা হরিণও শিকার করলো জনসন। একদিন শিকার করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো সবার। এতে শিকারের নেশা অনেকটাই কমে গেল অভিযাত্রীদের। শিকার করতে গিয়ে ওরা দেখল খরগোশ পায়ের কাছে লুকোচুরি খেলছে। ঝাঁকে ঝাঁকে পাখি ওদের গায়ে কিংবা মাথায় বসছে। হরিণের দল একবার মাথা তুলেই আবার নির্ভয়ে পাতা খাচ্ছে। অর্থাৎ পশু পাখিরা ওদেরকে শত্রু মনে করতে পারছে না। এই দৃশ্য অভিযাত্রীদের মনকে প্রচণ্ড নাড়া দিল। কি হবে খামোকা নিরীহ প্রাণী হত্যা করে? তাছাড়া প্রচুর মাংস মজুদ আছে। অহেতুক শিকারেও কারো মন সায় দিল না। তার চেয়ে মন খুলে প্রাণীদের সঙ্গে মিশে গিয়ে আনন্দ করাই ভালো। সময় এমনিতে ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন ক্যাপ্টেন ও আল্টামন্টের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল। ঘটনাটা এরকম। সেদিন অভিযাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করছিল পরবর্তী অভিযান নিয়ে। আল্টামন্ট হঠাৎ বলে উঠল, আমরা যেখানেই যাই না কেন, কোন পথে আবার ফিরে আসবো সেটা আগেই ঠিক করে নিতে হবে। আল্টামন্ট এবং পরপয়েজ জাহাজের উদ্দেশ্য কী ছিল, এই এক কথাতেই তা প্রকাশ পেয়ে গেল। হ্যাটেরাস সোজা প্রশ্ন করে বসলেন, যেখানেই যাই না কেন বলতে আপনি কী বোঝাতে চাইছেন? আল্টামন্টও কথায় কম যান না। তিনিও সোজা উত্তর দিলেন না। বললেন, আমরা যেখানে যাচ্ছি সেখানকার কথাই বলছি। তবে ফিরবার সময় আমাদের ফিরতে হবে অনাবিষ্কৃত নর্থ ওয়েস্ট প্যাসেজ দিয়ে।
নর্থ ওয়েস্ট প্যাসেজ অনাবিষ্কৃত এই কথাটির প্রতিবাদ করতে চাইছিলেন ক্যাপ্টেন হ্যাটারাস, কিন্তু আল্টামান সঙ্গে সঙ্গে ইতিহাসের নজির তুলে প্রমাণ করে দিলেন আজ পর্যন্ত নর্থ ওয়েস্ট প্যাসেজে মানবজাতির কাছে অজানাই রয়ে গেছে। তারপর আল্টামান যে কথা বললেন তা শুনে ডক্টর ক্লবনি পর্যন্ত রেগে আগুন হয়ে উঠলেন। পরপয়াজের কাঠ দিয়ে তৈরি নৌকা নিয়ে নর্থ ওয়েস্ট প্যাসেজ আবিষ্কার করার অধিকার একমাত্র আমারই রয়েছে। ডক্টর প্রতিবাদ জানিয়ে বললেন, আল্টামান্ট, এ কিন্তু আপনার অন্যায় আবদার। এ তো অন্যায় হবেই, কেননা আমি যে একা আর আপনারা তো 4 জন। তাহলে সেটা বুঝেই এখন থেকে সেভাবে কথাবার্তা বললেন ক্যাপ্টেন। আমাকে কি আপনার হুকুম মেনে চলতে হবে? অবশ্যই, ক্যাপ্টেনের দৃঢ় উত্তর। আল্টামান্ট আর কোনো কথাই বললেন না। আমেরিকার জাতীয় সঙ্গীত ইয়াঙ্কি ডুডল শীষ দিয়ে গাইতে গাইতে শুয়ে পড়লেন তিনি। কারো বুঝতে বাকি রইল না আল্টামান্ট কী বোঝালেন শীষ দিয়ে। অধ্যায় 20। হরিণ ও খরগোশের নির্ভয় ছোটাছুটি দেখে কিছুদিন শিকার বন্ধ রাখলেও আবার একদিন শিকারে বের হলেন ডক্টর, আল্টামান্ট ও ক্যাপ্টেন। সঙ্গে আছে ক্যাপ্টেনের প্রিয় সাথী ডাক। বেশ কিছু দূর যাবার পর ডাক দূরে দুটি জন্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করল ওদের। মাটির খাঁজে শ্যাওলা খেতে থাকা জন্তু দুটিকে ডক্টর দূর থেকেই চিনে ফেললেন। ওগুলো হচ্ছে কস্তুরী ষাঁড়। দেখতে ভারী অদ্ভুত এই 4 পেয়ে জন্তু দুটো। ছোট্ট চ্যাপ্টা মুখ, মাথায় বেঢপ সাইজের গোড়া মোটা শিং, লেজটাও বেশ ছোটই, সারা শরীর ঘন লোমে ঢাকা, আর চুলগুলি হলো বাদামি রঙের। এদের মাংসে কস্তুরী সৌরভ। দেখতে মনে হয় এরা দুটো প্রাণীর সংমিশ্রণই কিছু একটা। ডক্টর বললেন, এদের মাংস খেতে দারুণ মজা, একবার খেলে সারা জীবন জিভে স্বাদ লেগে থাকে। ডক্টরের কথা শুনে সবাইকে নতুন করে শিকারের নেশায় পেয়ে বসলো। এক মুহূর্ত দেরি না করে 3 জনেই ওই ষাঁড় দুটোকে মারার জন্য ডাকের পেছন পেছন ছুটে গেলেন। প্রাণী দুটো 3 জনকে এভাবে ছুটে আসতে দেখে এমন দৌড় লাগালো যে কিছুতেই ওদের বাগে আনতে পারলেন না ওরা। তখন ক্যাপ্টেন, আল্টামান্ট ও ডক্টর ঠিক করলেন 3 জন 3 দিক থেকে ঘিরে না ধরলে ষাঁড় দুটোকে কাবু করা যাবে না। তাই আস্তে আস্তে 3 দিক থেকে জন্তু দুটোকে ঘিরে এগোতে লাগলেন ওরা। যখন 3 জনই ষাঁড় দুটোর বেশ কাছাকাছি চলে এসছেন, তখন ক্যাপ্টেন একাই হঠাৎ এগিয়ে গেলেন ভয় দেখিয়ে ওই দুটোকে তাড়িয়ে আনতে। কিন্তু ফল হলো উল্টো। দুটো ষাঁড়ই ক্যাপ্টেনকে তাড়া করলো। এবার ক্যাপ্টেন বিপদ বুঝে গুলি ছুড়লেন। একটার কপালে গুলি লাগা সত্ত্বেও দুটোই একই গতিতে ক্যাপ্টেনের দিকে তেড়ে এলো। আবার গুলি করলেন ক্যাপ্টেন। এবার অন্যটা খেপে গিয়ে তীর বেগে ছুটে এসে প্রচণ্ড ধাক্কায় তাকে মাটিতে ফেলে দিল। এই বুঝি শিংয়ের গুঁতোয় ক্যাপ্টেনকে ছিন্ন ভিন্ন করে দেয় খ্যাপা জন্তু দুটো। ডক্টর দুহাত দিয়ে চোখ ঢেকে ফেললেন। এই দৃশ্য তিনি সইবেন কী করে? আল্টামান্ট তক্ষুনি তীর বেগে ছুটে গেলেন ক্যাপ্টেনকে বাঁচাতে। ক্যাপ্টেন আল্টামান্টের যত বড়ই শত্রু হন না কেন, এই বিপদে তাকে সাহায্য করা অবশ্য কর্তব্য। ষাঁড় দুটো যেই মাত্র পায়ের খুর আর মাথার শিং দিয়ে ক্যাপ্টেনকে আঘাত করতে যাবে, অমনি আল্টামান্টের গুলিতে একটা ষাঁড় মাটিতে লুটিয়ে পড়ল। এতে দ্বিতীয়টা আরও খেপে গিয়ে শিংয়ের গুঁতোয় হ্যাটারাসকে মাটির সঙ্গে বিদ্ধ করার জন্য মাথা ঝাঁকিয়ে তেড়ে এলো। দারুণ বিপদে ঝুঁকি নিয়েও আল্টামান তক্ষুনি জন্তুটার উপর লাফিয়ে পড়ে কুঠারের এক আঘাতে সেটার মাথা দুভাগ করে ফেললেন। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে আল্টামান্টের প্রতি কৃতজ্ঞতায় গদগদ হয়ে উঠলেন ক্যাপ্টেন। আবেগে আপ্লুত কণ্ঠে তিনি বলে উঠলেন, আল্টামান্ট, আপনাকে যে কী কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই। বিপদের ঝুঁকি মাথায় নিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছেন আপনি। আপনিও একদিন আমার প্রাণ রক্ষা করেছিলেন ক্যাপ্টেন, আর আমি তো শুধুমাত্র মানবিক কর্তব্যই পালন করেছি। ক্যাপ্টেনকে অক্ষত পাবার আনন্দে ছুটে এসে দুজনকেই জড়িয়ে ধরলেন ডক্টর। এই ঘটনার পর দুজনের শত্রুতা হাওয়ায় উবে গেল। দুজনেই দুজনের পরম বন্ধুতে পরিণত হলেন। এখন দুজনকে দেখে বোঝাই যায় না যে খানিকক্ষণ আগেও এরা একজন আরেকজনের সবচেয়ে বড় শত্রু ছিলেন। ডক্টর সুযোগ পেয়ে বলে উঠলেন, আমাদের সবারই লক্ষ্য অজানাকে জানা, অচেনাকে চেনা। কি লাভ জাতিগত বিদ্বেষ মনে পুষে রেখে? আমরা তো সবাই একই পথের পথিক। কে ইংরেজ আর কে আমেরিকান সেই খোঁজ না করে বন্ধুর মতো, ভাইয়ের মতো আনন্দে হুল্লোড়ে অনাবিষ্কৃত আবিষ্কার করার কি সবচেয়ে ভালো নয়? ডক্টরের কথা আল্টামান্ট ও হ্যাটারাস দুজনেই প্রথমে লজ্জায় কুঁকড়ে গেলেন। তারপর দুজনকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন দুই সহোদর বহু দিন পর মিলছে এক অপরের সঙ্গে। আল্টামান্ট ও ক্যাপ্টেনের বন্ধুত্বে সবচেয়ে বেশি আনন্দিত হলেন ক্লবনি। ডক্টর হাউসে ফিরে এসে হইচই করে বেল আর জনসনকে জানালেন সব কিছু। ওরাও কম আনন্দিত হলো না। এই উপলক্ষে ডক্টর চমৎকার এক ভুরিভোজের ব্যবস্থা করলেন। সময় বয়ে যাচ্ছে অতি দ্রুত। জুন মাসের শেষ সপ্তাহ এসে গেছে। ক্যাপ্টেন আর কোনো অপেক্ষা করতে চান না। বরফ পুরোপুরি গলে যাবার আগেই রওনা হতে চান তিনি। মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছে। স্লেজ মেরামত করে তাতে জিনিসপত্র ওঠানো হয়েছে। পরপয়াজের কাঠে তৈরি নৌকাও তোলা হলো স্লেজে। খাবার দাবার, গোলা বারুদ, তাঁবু ইত্যাদি মিলে জিনিসপত্রের ওজন প্রায় 1,500 পাউন্ডে গিয়ে ঠেকল। এবার বিদায়ের পালা। বিদায় মানে ডক্টরের এত সাধের দৈব দুর্গ থেকে বিদায়ের পালা। 24শে জুন সকালে ডক্টর হাউস থেকে বেরিয়ে পড়ল অভিযাত্রীরা। এই কদিনে বরফ প্রাসাদের উপর একটা মায়া জন্মে গিয়েছিল সবার।
তাই যেতে যেতে সবাই বারবার পেছনে ফিরে তাকিয়ে দেখল। আস্তে আস্তে দৃষ্টির আড়াল হয়ে যাচ্ছে বরফ প্রাসাদ। পথ চলতে তেমন অসুবিধা হচ্ছে না, পথ বেশ মসৃণ আর সমতল। স্লেজ তাই স্বচ্ছন্দ গতিতেই টানা যাচ্ছে। ডক্টর পথ নির্ণয়ে কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করছেন। কম্পাস ধরে উত্তরের কোনো একটা কিছুকে লক্ষ্য করে এগিয়ে চলেন, সেখানে পৌঁছে আবার দূরে অন্য কোনো লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে চলতে থাকেন। এভাবে সোজা সরল রেখায় উত্তর দিকে এগিয়ে চলেছে অভিযাত্রীরা। 3 দিন চলার পর অভিযাত্রীদের সামনে পড়ল বরফ জমা এক হ্রদ। গ্রীষ্মের তাপ এখানে পৌঁছয় না, তাই বরফও গলে না। ডক্টর এবার বুঝতে পারলেন আল্টামন্টে নিউ আমেরিকার বিস্তৃত মেরুবিন্দু পর্যন্ত নয়, ওটার অবস্থান ছোট্ট একটা দ্বীপের মতো। আবার প্রকৃতির পরিবর্তন শুরু হয়েছে। তাপমাত্রা বেড়ে গিয়ে 45 ডিগ্রিতে ঠেকেছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হওয়াতে ভালোই হলো, কারণ এতে কুয়াশা কেটে যাবে। বৃষ্টির পানিতে পথ ধুয়ে পরিষ্কার হয়, স্লেজ টানা আরও সহজ হলো। মাসের শেষ দিন অর্থাৎ 30শে জুন শুরু হলো ঝড়ের প্রচণ্ড তাণ্ডবলীলা। বরফের বড় বড় চাঙ্গর ভেঙে পড়ছে, ভেসে যাচ্ছে সেগুলো দূরে কোথাও। বরফ পাহাড় ভেঙে গিয়ে সমতল ভূমিতে রূপান্তরিত হচ্ছে। এত ঝড়ঝাপটা সত্ত্বেও নেহাতি ভাগ্যগুণে ক্যাপ্টেন ও তার সঙ্গীরা তেমন কোনো বিপদের সম্মুখীন হলেন না। জুলাই মাসের 3 তারিখে ওদের জন্য নতুন এক অভিজ্ঞতা অপেক্ষা করছিল। পথ চলতে চলতে ওরা এমন এক জায়গায় এসে উপস্থিত হলো, তুষারের রং রক্ত জবার মতো লাল। তুষার গলে গিয়ে পানির যে স্রোত বয়ে যাচ্ছে তা দেখে মনে হয় যেন রক্তের নহর বইছে। ডক্টর ক্লবেনি আর একবার তার বিশ্বকোষ খুলে বসলেন। বললেন, বিশেষ এক ধরনের ছত্রাকের জন্য এই এলাকার পানি বা বরফের রং লাল হয়। প্রতি কিউবিক সেন্টিমিটারে এই ছত্রাকের সংখ্যা প্রায় 43,000। পরদিন ঘন কুয়াশায় পথ চলায় দুষ্কর হয়ে উঠল। চারদিকের কোনো কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। বারবার কম্পাস দেখে চলার পথ ঠিক রাখতে হচ্ছে। কুয়াশার জন্য তেমন কোনো দুর্ঘটনা না ঘটলেও বরফ পাথরে হোঁচট খেয়ে বেলের জুতো ছেড়ে গেল। কুয়াশার জন্য গত 3 দিন দৈনিক মাত্র 8 মাইল পথ চলা সম্ভব হয়েছে। তাই 6ই জুলাই কুয়াশা কিছুটা হালকা হয়ে যাওয়ায় ক্যাপ্টেন সবাইকে সঙ্গে নিয়ে জলদি বের হয়ে পড়লেন। আল্টামন্টো বেল ডাককে নিয়ে খানিকটা আগে আগে চলল। বেশ কিছু দূর যেতে প্রায় আধা মাইল পেছন থেকে ডক্টর দেখলেন ওরা হঠাৎ কী যেন দেখতে পেয়ে হতভম্ব হয়ে গেছে। মাটিতে ঝুঁকে কী যেন দেখে নিয়ে দিগন্তের দিকে কিছু খুঁজছে। এবার ডক্টর ছুটে গেলেন সেখানে। ওদের কাছাকাছি পৌঁছে ডক্টর নিজেও ভীষণ অবাক হয়ে গেলেন। ওদের চারপাশের বরফ প্রান্তর ইউরোপীয় বুটের ছাপ। এই ছাপ কোথা থেকে এলো? তাহলে কি ওদের আগেই অন্য কেউ এই জায়গায় এসেছিল? দেখা যাচ্ছে বুটের ছাপগুলো একদম নতুন। 2-1 দিনের মধ্যে কেউ পথ দিয়ে গিয়েছে। ছাপ অনুসরণ করে তারা দেখলো মাইলখানেক গিয়ে এ ছাপ পশ্চিম দিকে মোড় নিয়েছে। অভিযাত্রীরা মুষড়ে পড়ল। হয়তো তারা মেরুবিন্দুতে গিয়ে দেখবে তাদের আগেই অন্য কেউ সেখানে পৌঁছে গেছে। ক্যাপ্টেন আর দেরি করতে রাজি নন। পায়ের ছাপের রহস্য পেছনে পড়ে রইল। আবার উত্তরের পথে চলা শুরু হলো। কিন্তু অজানা অভিযাত্রীদের কথা ভেবে সবার মন এক বিশ্রী অস্বস্তিতে ভরে গেল। সেদিন রাতেই প্রচণ্ড ঝড় শুরু হলো। সারা রাত চলল ঝড়ের প্রলয় নাচন। ক্যাপ্টেন ও তার সাথীরা কোনো মতো একটা খাদের মধ্যে তাঁবু গেড়ে রাতটা ভয়ে ভয়ে কাটিয়ে দিল। ভোরের আলো ফুটে ওঠার আগেই ঝড় গেল থেমে। আকাশও পরিষ্কার হয়ে গেল। ডক্টর জনসন ও ক্যাপ্টেন একটা উঁচু পাহাড়ে উঠলেন ঝড় কী ক্ষতি করে গেছে তা দেখবার জন্য। পাহাড়ের চূড়ায় উঠে অবাক হয়ে গেল ওরা। মেরু প্রকৃতির এত দ্রুত পট পরিবর্তন চোখে না দেখলে যেন বিশ্বাসই করা যায় না। কুয়াশার কোনো চিহ্ন নেই। বিদায় নিয়েছে শীত, এসেছে বসন্ত। বরফ নেই বললেই চলে। সমতল প্রান্তরে মাটি আর পাথরের কুচি দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে খোলা সমুদ্র। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কালচে বাষ্প। ওরা পাহাড় থেকে নেমে এসেই হইচই করে স্লেজে মালপত্র উঠিয়ে দ্বিগুণ উৎসাহে ছুটে চলল সমুদ্রের দিকে। খোলা সমুদ্র, যত দূর চোখ যায় শুধুই অথই সমুদ্র। স্থলভাগের কোনো চিহ্নই নেই। কমলা লেবুর মতো পৃথিবীর মানচিত্রে মেরুবিন্দুটা টেপা দেখানো আছে, আর এই সমুদ্রই হচ্ছে সেই টেপা অংশটুকু। সমুদ্র সৈকতে এসে চারদিক ভালোভাবে পর্যবেক্ষণ করলেন ডক্টর। সমুদ্রের ডানে আর বাঁয়ে দুটো অন্তরীপ, দুটোই সরু হয়ে মিশে গিয়েছে সমুদ্রে। মজার ব্যাপার হলো 2 অন্তরীপের মাঝে যে পানিটুকু তা একদম শান্ত, ঠিক যেন একটা উপসাগর। ঢেউয়ের গর্জন নেই। জেটির মতো দেখতে বিরাট একটা পাথরের স্তূপও আছে সেখানে। ডক্টর আল্টামন্টের প্রতি কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে জেটিটার নাম দিলেন আল্টামন্ট বন্দর। আল্টামন্ট এখন ক্যাপ্টেনদেরই একজন, সুতরাং নামকরণে কোনো বিপত্তি হলো না। সারাটা দিন ওদের কেটে গেল সমুদ্রযাত্রার প্রস্তুতি নিতে। স্লেজ তোলা হয়েছে নৌকায়, সমস্ত মালপত্রও তোলা হয়েছে। পরদিন সকালেই রওনা হবে অভিযাত্রীরা। জুলাইয়ের 8 তারিখ ভোরবেলায় উঠে পড়েছেন ডক্টর। যাত্রার প্রস্তুতি প্রায় শেষ। তাঁবু এবং রাতের শোবার সব কিছু তোলা হয়েছে নৌকায়। একটু পরেই যাত্রা শুরু হবে। কিন্তু ডক্টর কেন জানি কি চিন্তা করে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। অন্যেরা যাত্রার আগে পাথরের ওপর বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, আর এই ফাঁকে কেউ চা খাচ্ছে। ডক্টর চিন্তিত মনে এসে বসে পড়লেন এবং ওদের সামনের একটা পাথরে।
তারপর বেলকে লক্ষ্য করে বললেন, আমাকে এক কাপ চা দাও তো। বেল চা নিয়ে ডক্টরের সামনে এসে দাঁড়ালো। নিন। ডক্টর মাথা নিচু করে বসেছিলেন। বেল যখন নিন বলল, তখন হঠাৎ তার চোখ এক ঝলকের জন্য ওর পায়ের উপর পড়েছিল। বেলের জুতো লক্ষ্য করে ডক্টর এক লাফ দিলেন যে ওর হাত থেকে চায়ের কাপ ছিটকে পড়ে ভেঙে গেল। ভাগ্য ভালো গরম চা কারো গায়ে পড়েনি। সবাই অবাক চোখে তাকালো ডক্টরের দিকে। ডক্টরের চোখে মুখে আনন্দের ছটা। তিনি হো হো করে হাসতে হাসতে বললেন, আমরা বুটের ছাপ দেখে খুব চিন্তিত ছিলাম, তাই না? সেই বুট পরা লোকটাকে আমি খুঁজে পেয়েছি। সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, কে সে? কোথায় সে? কে সে? কোথায়? এই যে এখানে সে। বলেই বেলের দিকে আঙ্গুর তুললেন ডক্টর। কুয়াশায় পথ চলতে গিয়ে হোঁচট খেয়ে তুষার জুতা ছেড়ে ফেলেছিল বেল। বুটের ছাপ ওরই বুট জুতোর। এবার নিশ্চিন্ত মনে সবাই নৌকায় গিয়ে বসল। না, ভয়ের কোনো কারণ নেই। ওদেরকে অনুসরণ করছে না। সমুদ্র খুবই শান্ত, টলটলে স্বচ্ছ জল, এতই স্বচ্ছ যে নিচের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। নানা রঙের নানা আকৃতির নাম না জানা মাছ তরতর করে সাঁতরে যাচ্ছে এদিক থেকে ওদিকে, যেন এক বিরাট অ্যাকুয়ারিয়াম। আর তাতে মাছেরা সব খেলা করছে। মেরুযাত্রীদের নৌকা বাতাসের টানে ধীরে ধীরে এগিয়ে চলেছে। নৌকার সঙ্গে সঙ্গে বিরাটাকৃতির পেঙ্গুইন, বিশাল ডানাওয়ালা অ্যালবাট্রাস, আরও কত নাম না জানা পাখি আকাশের বুক চিরে উড়ে চলেছে। আকাশের পাখি, জলের মাছ, এসব দেখতে দেখতে বেশ কেটে গেল একটা দিন। সন্ধ্যা নেমে আসতেই পাখিরা সব হাওয়া হয়ে গেল। রাত নামল। চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। শুধু এগিয়ে চলেছে ক্যাপ্টেন হ্যাটারাসের পালতোলা নৌকা। মেরুবিন্দু জয় করতেই হবে। অভিযাত্রীদের লক্ষ্য একটাই। অধ্যায় 21। মেরু অভিযাত্রীদের নৌকা উত্তর দিকে এগিয়ে চলেছে। শান্ত সমুদ্র, সেই সঙ্গে নৌকার গতিও মন্থর। চলার গতি এতই ধীর যে তা সবার কাছে বিরক্তকর ঠেকছে। যত দূর চোখ যায় শুধু খোলা আকাশ আর সমুদ্রের অথই জল। ডাঙার চিহ্ন মাত্র নেই। ক্যাপ্টেনের কোনো ভাবান্তর নেই। এক মনে তাকিয়ে আছেন উত্তর দিকে। সন্ধ্যার কিছু আগে বহুদূরে কি যেন আবছা কুয়াশার মতো দেখা গেল। আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই। উৎফুল্ল হয়ে উঠলেন ক্যাপ্টেন। নিশ্চয়ই ডাঙা হবে। ভালো করে পর্যবেক্ষণ করলেন আরও কিছুক্ষণ। তারপর চিৎকার করে উঠলেন, ওই যে ডাঙা। ডক্টর ও জনসনও সায় দিলেন ক্যাপ্টেনের কথায়, কিন্তু আলটামান বললেন, আমার কিন্তু মনে হচ্ছে মেঘ। ক্যাপ্টেন আলটামানটার কথায় প্রতিবাদ করে আবার বললেন, ওটা ডাঙাই হবে। নৌকা আরও কিছু দূর যাবার পর দেখা গেল আগুনের স্ফুলিঙ্গির সঙ্গে ধোঁয়া দেখা যাচ্ছে। কোথায় ডাঙা? নৌকার একটু কাছে যেতেই চমকে উঠলেন ডক্টর। এ কি? এ যে দেখছে আগ্নেয়গিরি। বরফের রাজ্যে আগ্নেয়গিরি? আলটামান্টো কম অবাক হলেন না। ডক্টর বলে উঠলেন, সুমেরুতে আগ্নেয়গিরি দেখে অবাক হবার কি আছে? জেমস রস কুমেরু অভিযানে অ্যারেবাস ও টেরর নামে দুটো আগ্নেয়গিরি আবিষ্কার করেছিলেন। তাছাড়া আইসল্যান্ড যে বরফের দেশ, সেটাও তো আগ্নেয়গিরি দিয়েই তৈরি। সমুদ্রের ফুরফুরে বাতাস, দোলনার মতো ঢেউয়ের মৃদু দুলুনি। নৌকার আরোহীরা, এমনকি ক্যাপ্টেন হ্যাটারাসের মতো নিধহীন লোকের চোখেও ঘুম নেমে এলো। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একখণ্ড ধোঁয়াটে মেঘ এসে শান্ত আবহাওয়া বদলে দিয়ে গেল। শুরু হলো ঝড় আর সমুদ্রের উত্তাল ঢেউ। মোচার খোলার মতো লম্বাটে নৌকা ঝড়ের তোড়ে তীর বেগে ছুটে চলল উত্তর দিকে। সারা রাত চলল এই তাণ্ডব লীলা। ভোর হয়ে আসতেই থেমে গেল ঝড়ের দাপট। দমকা বাতাসও বন্ধ হয়ে গেল। পালে যেন বাতাস ধরছেই না। নৌকার গতি আবারও ধীর হয়ে পড়ছে। কিন্তু ক্যাপ্টেন হ্যাটারাস ধীরে চলার লোক নন। দাঁড় টেনে নৌকা চালানোর আদেশ দিলেন তিনি। কম্পাস দেখে ঠিক করে নিলেন পথ। বাতাসের গতি পরিবর্তন হচ্ছে। বোঝা যাচ্ছে উপকূলের কাছাকাছি চলে এসেছে নৌকা। কুয়াশার আবরণে দূরের জিনিস একদমই দেখা যাচ্ছে না। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়ায় এক মুহূর্তের জন্য কুয়াশার আবরণ সরে গেল। আর সেই মুহূর্ত মাত্র সময়ে অভিযাত্রীরা অবাক হয়ে চেয়ে দেখল আগ্নেয়গিরির লেলিহান অগ্নিশিখার মাতম। আবার কুয়াশায় ঢাকা পড়ে গেল মুখ কাঁপানো আগুনের শিখা। হঠাৎ করে আবার শুরু হলো ঝড়। প্রকৃতির এই ক্ষণে ক্ষণে রূপ বদলানোতে অসহায় হয়ে পড়ল অভিযাত্রীরা। মনে হচ্ছে যেন প্রকৃতি দেবতার নানাভাবে বারবার বাধা দিচ্ছেন মেরু অভিযাত্রীদের। তিনি বোধহয় প্রকৃতির অনাবিষ্কৃত অংশটুকু মানবজাতির কাছে উন্মোচিত করতে চান না। এবার ক্যাপ্টেন ও তার সাথীরা পাগলা ঝড়ের পাল্লায় পড়ল। এই ডোবে, এই ভাসে। এই অবস্থায় ঝড়ের ঝাপটা নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। কিন্তু উত্তরে ডাঙা মাত্র 3 মাইল দূরে। হ্যাটারাস ভীষণ হতাশ হলেন। তিনি দাঁড় টেনে উপকূলের দিকে নৌকা টেনে নিয়ে যেতে চাইলেন, কিন্তু ঝোড়ো হাওয়ার প্রবল টানে খড়কুটোর মতো ভেসে চলল নৌকা। কিছুতেই নৌকার দিক পরিবর্তন করা যাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি ডুবে। একে তো নৌকার ডোবার ভয়ে সবাই অস্থির, তার উপর ওদের বুকের রক্ত জমিয়ে দিল একটি দৃশ্য। নৌকার কয়েকশো গজ সামনেই একটা হিমবাহ ভেসে চলছে। ওটারও ডুবুডুবু অবস্থা। তবে ভয়ের কারণ কিন্তু হিমবাহের সঙ্গে সংঘর্ষ নয়। হিমবাহের উপর একদল হিংস্র ভালুক। ভালুকগুলো প্রকৃতির তাণ্ডবলীলায় ভয় পেয়ে গেছে। ভালুকগুলোর মতিগতি দেখেই বোঝা যাচ্ছে হিমবাহ ডুবলেই
তারা নৌকায় উঠে বসবে। মাঝে মাঝে স্রোতের টানে সেই হিমবাহের একদম কাছে চলে আসে নৌকা। অভিযাত্রীরা তখন মনে মনে ঈশ্বরের জপ করে। ইচ্ছে করলে ভালুকগুলো লাফ দিয়েই উঠে আসতে পারে নৌকায়, আবার সরে যায় নৌকা। স্বস্তির নিঃশ্বাস ফেলে অভিযাত্রীরা। এভাবে চলল বেশ কিছুটা সময়। তারপর একসময় দূরে মিলিয়ে গেল হিমবাহ। ভালুকের হাত থেকে এই যাত্রাও বেঁচে গেল ওরা। এক বিপদ যেতে না যেতে আরেক বিপদ এসে হাজির। স্রোতের টানে নৌকা গিয়ে পড়ল এক মারাত্মক ঘূর্ণির ভেতরে। লাটিমের মতো ঘুরতে লাগলো নৌকা। ক্যাপ্টেন ও তার সঙ্গীদের অবস্থা শোচনীয়। মাথা ঘুরে সবাই বুঝি উল্টে পড়ে ঘূর্ণিজলে। ঘুরতে ঘুরতেই হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল নৌকা। তারপরে নৌকাসহ ওরা কামানের গোলার মতো ছিটকে বেরিয়ে গেল ঘূর্ণিবৃত্ত থেকে। নৌকা সমেত সবাই আছড়ে পড়ল ডাঙায়। মাটিতে ছিটকে পড়লেন ডক্টর, জনসন, বেল ও আল্টামন। কিন্তু ক্যাপ্টেন কোথায়? চারদিকে খোঁজাখুঁজি করলো ওরা। ডাকল উচ্চস্বরে। ডক্টর বেশ কয়েকবার গুলিও ছুড়লেন, কিন্তু না, ক্যাপ্টেনের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সবার মন খারাপ। শেষমেশে কি হলো? মেরুবিন্দু আবিষ্কারের জন্য যিনি এত পাগলামো করলেন, সইলেন এত ত্যাগ ও তিতিক্ষা, সেই বিন্দুর এত কাছে এসেও শেষটায় তিনি কিনা চিরদিনের মতো হারিয়ে গেলেন। সাঁতরে ডাঙ্গায় উঠবেন সে শক্তিও নেই। ক্যাপ্টেনের এ করুণ পরিণতিতে সবাই ভেঙে পড়ল। মেরু বিজয়ের কোনো উৎসাহই আর রইল না ওদের মাঝে। সবার চোখে মুখে বিষাদের কালো ছায়া নেমে এলো। রাত শেষ হয়ে আসতেই ঝড়ের দাপাদাপিও থেমে এলো। ভোরের আলো ফুটে উঠতেই দেখা গেল কিছু দূরে আকাঙ্ক্ষিত সেই মেরুবিন্দু বা আগ্নেয়গিরি। সমুদ্রের ভেতর থেকে যেন ফোয়ারার মতো ভেসে উঠছে অগ্নি পাহাড়। তীর বা পাদদেশ বলে কিছু নেই। দ্বীপটা 8 থেকে 10 বর্গ মাইল। প্রায় পুরোটাই জীবন্ত আগ্নেয়গিরি। ক্রমাগত অগ্নুৎপাত হচ্ছে। লাভা স্রোত বয়ে গিয়ে মিশছে সমুদ্রের জলে। সমুদ্রের জল ফুটছে টকবক করে। জ্বালামুখ থেকে ছিটকে বেরোচ্ছে টকটকে লাল পাথরের টুকরো। কালো ধোঁয়া আর আগুনের লকলকে শিখা অদ্ভুত এক দৃশ্যের সৃষ্টি করেছে। অভিযাত্রীদের ভাগ্য ভালো। ঝড়ের তোড়ে আছড়ে পড়ল, তাদের নৌকার কোনো ক্ষতি হয়নি। তাই নৌকা নিয়েই ওরা আগ্নেয়গিরির আরও কাছে এগিয়ে গেল। অল্প দূরে যেতেই পাহাড়ের গা ঘেঁষে একটা খাঁজ দেখতে পেল ওরা। নৌকা ভেড়ানোর জন্য চমৎকার জায়গা। সেদিকেই ওরা টেনে নিয়ে চলল নৌকা। খাঁজের কাছে আসতেই ডাক নৌকা থেকে এক লাফে নেমে ছুটে গেল সেই পাহাড়ের দিকে। অনেক চেষ্টা করেও ডাককে ফেরানো গেল না। অধ্যায় 22। এই সেই উত্তর মেরু ক্যাপ্টেন হ্যাটারাস যা আবিষ্কারের জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করেছেন। মানবজাতির ইতিহাসে আজ এক বিশেষ স্মরণীয় দিন। অজয়কে জয় করার স্পৃহা আদিকাল থেকে মানুষের মাঝে লক্ষ্য করা যায়। আজ তারই এক সার্থক সাফল্যের দিন। অভিযাত্রীরা গর্বিত, কিন্তু ক্যাপ্টেনকে হারানোর শোকে সবাই মোহমান। তবুও ওরা পা দিল উত্তর মেরুতে। আস্তে আস্তে এগোতে লাগলো সামনের দিকে। দেখতে লাগলো অগ্নুৎপাতের আশ্চর্য দৃশ্য। এমন সময় দূর থেকে ডাকের আওয়াজ শোনা গেল, ঘেউ ঘেউ ঘেউ। মনে হচ্ছে যেন ডাক ওদেরকে ডাকছে। অভিযাত্রীরা ছুটল ডাকের আওয়াজ লক্ষ্য করে। কাছে এসে দেখলো অদ্ভুত এক দৃশ্য।